হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 6 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। প্রথমেই থাকছে পাকিস্তানের নতুন পলিটিক্যাল ম্যাপ। 2 নম্বরে থাকছে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে ভিটামিন ডি এর অভাব রয়েছে। 3 নম্বরে থাকছে এক্স চিফ মিনিস্টার ডক্টর শিবাজি রাও পাটিল মারা গেলেন। 4 নম্বরে থাকছে নর্দার্ন আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নেতা মারা গেলেন যিনি ছিলেন একজন নোবেল প্রাইজ উইনার। এবং সবশেষে থাকছে পশ্চিম এশিয়ার একটি দেশে বিশাল এক বিস্ফোরণ ঘটেছে যাতে এখনও অবধি 130 জনের ওপর লোক মারা গেছেন। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান টেরিটরিজ আর ইনক্লুডেড ইন পাকিস্তানস নিউ ম্যাপ? বলছি পাকিস্তান যে নতুন ম্যাপ প্রকাশ করেছে সেখানে ভারতের কোন কোন অংশগুলোকে তারা নিজের জায়গায় ঢুকিয়ে দিয়েছে, নিজের দেশের মধ্যে দেখিয়ে দিয়েছে। কি হয়েছে, পাকিস্তান রিসেন্টলি একটা নতুন পলিটিক্যাল ম্যাপ রিলিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ জম্মু কাশ্মীর, লাদাখ, সার ক্রিক এবং জুনাগড়কে তারা নিজের দেশের অংশ হিসেবে দেখিয়ে দিয়েছে। তো আর কিছুদিন আগে আমরা দেখেছি যে নেপাল তাদের নতুন ম্যাপ প্রকাশ করেছিল। সেখানে কালাপানি রিজিয়ন যেটা ভারতের মধ্যে ছিল সেইটা তাদের নিজেদের মধ্যে দেখিয়ে দিয়েছে। আর এখন রিসেন্টলি পাকিস্তান নতুন ম্যাপ প্রকাশ করলো। অবভিয়াসলি ইন্ডিয়ার দিক থেকে পাকিস্তানের নতুন ম্যাপকে মান্যতা দেওয়া হয়নি। কোশ্চেনের আনসার বলার আগে আমরা দেখে নিই এই পলিটিক্যাল ম্যাপটা কি। যেহেতু পাকিস্তান পলিটিক্যাল ম্যাপ প্রকাশ করেছে তো পলিটিক্যাল ম্যাপ কথাটা এসছে। আচ্ছা, অনেক রকমের ম্যাপ হয়, যেমন ওয়েদার ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ, ডিজিটাল স্ট্রিট ম্যাপ, এছাড়া থাকছে ইনকাম ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ, এরকম প্রচুর রকমের ম্যাপ হয়। এই ম্যাপগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইউজফুল ম্যাপ হচ্ছে, বা সবচেয়ে বেশি ইউজ হয় যে ম্যাপটা, সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। পলিটিক্যাল ম্যাপে কি থাকে, কোনো একটা দেশের যদি পলিটিক্যাল ম্যাপ হয় সেখানে থাকবে দেশের বাউন্ডারি, তারপরে তোমার দেশের মধ্যে স্টেটগুলো রয়েছে সেইগুলোর বাউন্ডারি, ডিস্ট্রিক্টগুলো থাকবে, রোড থাকবে, সিটিসগুলো থাকবে, এইসব থাকে পলিটিক্যাল ম্যাপে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাপ হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। সেই ম্যাপে কি থাকে, বিভিন্ন টাইপের রক, মিনারেলস, মানে খনিজ সম্পদগুলো দেশের কোথায় কতটুকু আছে, কীরকম আছে, কী কী খনিজ সম্পদ আছে, এইগুলো থাকে হচ্ছে জিওলজিক্যাল ম্যাপে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি ভারতবর্ষের সমস্ত রকম ম্যাপ প্রকাশ করে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। সমস্ত রকম ম্যাপ প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। যদি সেটা জিওলজিক্যাল ম্যাপ হয়, মানে খনিজ সম্পদের যে ম্যাপগুলো হয়, সেই জিওলজিক্যাল ম্যাপটাকে প্রকাশ করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর বাকি ম্যাপগুলো প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়ার যে তৈরি হয়েছিল সার্ভে অফ ইন্ডিয়া, সেটা কবে তৈরি হয়েছিল? 1767 তৈরি হয় সার্ভে অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে মিনিস্টার আছেন এই মুহূর্তে তিনি হচ্ছেন হর্ষবর্ধন। আর বাকি যে খনিজ সম্পদ সম্পর্কিত ম্যাপ, মানে জিওলজিক্যাল ম্যাপ যেটা হয়, সেটা প্রকাশ করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল 1851-এ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1851-এ, আর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়। ওকে, এইবার আসি যে নতুন ম্যাপ প্রকাশ করেছে পাকিস্তান, সেখানে কি হয়েছে, সেখানে কি করেছে, এই জোনাগড়কে, সিয়াচেন, মানে সমস্ত জম্মু কাশ্মীরকেই ঢুকিয়ে নিয়েছে, লাদাখও ঢুকিয়ে নিয়েছে, তার মানে সিয়াচেনকেও ঢুকিয়ে নিয়েছে নিজের দেশের মধ্যে। আর কি হয়েছে, রিজিয়ন অফ সার ক্রিক, সার ক্রিক রিজিয়নকেও নিয়েছে। তাহলে এখানে আনসারটা হলো অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, যেহেতু জুনাগড়ের কথাটা এলো, তো জুনাগড় সম্পর্কে কিছু জিনিস আমরা জানবো। তার আগে জেনে নিই যে ভারতবর্ষে, যেহেতু কাশ্মীরও এখানে রয়েছে, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, মানে 15th আগস্ট 1947, এই যে 15th আগস্ট 1947-এর পর ভারতবর্ষে বেশ কিছু দেশীয় রাজ্যের ইনক্লুশন হয়। মানে 15 আগস্ট 1947-এর আগেই, ভারত স্বাধীন হওয়ার আগেই প্রচুর দেশীয় রাজ্য ভারতের মধ্যে ঢুকে যায়, কিন্তু কিছু কিছু দেশীয় রাজ্য ছিল যারা স্বাধীনতার পর ভারতের সঙ্গে যুক্ত হয়। সেরকম কয়েকটা দেশীয় রাজ্যের সম্পর্কে আমরা এখানে জানবো, যেহেতু জুনাগড়টা সেরকমই একটা দেশীয় রাজ্য। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়, বা দেশীয় রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়, তাদের মধ্যে রয়েছে সিকিম, তাদের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, তাদের মধ্যে হায়দ্রাবাদ রয়েছে, জুনাগড় রয়েছে এবং কুচবিহার রয়েছে। ওকে, কুচবিহার ভারতের সঙ্গে যুক্ত হয় 12th সেপ্টেম্বর 1949-এ। ওকে, এটা ভারতের সঙ্গে যুক্ত হয়। আর কুচবিহার ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট আছে, এখন কুচবিহার তো এখন ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট, কুচবিহার ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট হয় 1950-তে, 19th জানুয়ারি 1950-তে। ওকে, এইবার আসি হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় সেপ্টেম্বর 1948-এ।
একটা মিলিটারি অপারেশনের মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়। এই মিলিটারি অপারেশনটার নাম ছিল অপারেশন পোলো। আর এই জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় 26 অক্টোবর কবে 1947। আর জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে সেই সময়কার কাশ্মীরের রাজা হরি সিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রিন্সিপাল অফ অ্যাক্সেশন সাইন হয়, দিয়ে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। এইবার আসি জুনাগড়ে। আচ্ছা, জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয় একটা রেফারেন্ডাম বা প্লেবিসাইড বা গণভোটের মাধ্যমে। সেখানকার বাসিন্দারা গণভোটে অংশগ্রহণ করে, সেখানে প্রায় 99.95% লোকজন ভারতে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়। প্লেবিসাইডটা হয়েছিল যে ওখানকার লোকজন পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় নাকি ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। তো 99.95% লোকজন ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। তো জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয় কবে? ফেব্রুয়ারি 1948। এবার আছে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় মে 1975। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য রোল অফ ভিটামিন ডি? বলছে নিচের কোনটা ভিটামিন ডি এর উপকারিতা নয়, বা ভিটামিন ডি এর কাজ নয়। এইবার আসছি যে আমাদের ভিটামিন ডি এর উপকারিতা এখানে পড়ার দরকার কেন পড়লো। রিসেন্টলি একটা গবেষণাপত্র বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষ ট্রপিক্যাল দেশ হওয়া সত্ত্বেও ভারতীয়দের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে। ট্রপিক্যাল দেশ বলতে বোঝায় যে সমস্ত দেশগুলো কর্কটক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যান্সার এবং মকরক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যাপ্রিকন এই মাঝখানে রয়েছে, যেখানে সূর্যের আলো প্রচুর পরিমাণে থাকে। সেই সূর্যের আলো প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও ভারতবর্ষের মতো দেশের লোকেদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে। তো এই স্টাডিটা যেহেতু প্রকাশ হয়েছে, তাই এই কোশ্চেনটা আমরা এখানে ইনক্লুড করলাম। ভিটামিন ডি আমাদের কী কী কাজে লাগে? আচ্ছা, ভিটামিন ডি কি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা কিনা ফ্যাটে সলভেবল বা দ্রবীভূত হয়। ভিটামিন এ, ডি, ই আর কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত হয়। আর ভিটামিন বি, সি, পি এগুলো জলে দ্রবীভূত হয়, ওয়াটার সলভেবল। তাহলে ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলভেবল। ওকে, আচ্ছা, ভিটামিন ডি সম্পর্কে এটা ডি। ওকে, এবার ভিটামিন ডি সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখি যে ভিটামিন ডির রাসায়নিক নাম কি। ভিটামিন ডির রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম বলতে গেলে দুটো ভিটামিনের রাসায়নিক নাম বলতে হয়, সেটা হচ্ছে D2 আর D3। ভিটামিন D2-র রাসায়নিক নাম হচ্ছে আর্গোক্যালসিফেরল। ভিটামিন D3-র রাসায়নিক নাম হচ্ছে কোলেক্যালসিফেরল বা চোলেক্যালসিফেরল, যেটাই প্রনাউন্সিয়েট করবে, কোলেক্যালসিফেরল ভিটামিন D3-র রাসায়নিক নাম। এইবার আমাদের এই ভিটামিন ডি আমাদের শরীরে কি করে? ভিটামিন ডি আমাদের শরীরকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে। এই ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এই ভিটামিন D3 আমাদের শরীরে যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে, তার মানে ক্যালসিয়াম যেহেতু বোনের জন্য মানে হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই জন্য প্রিভেন্টস উইকেনিং অফ বোন, এটা ভিটামিন ডির একটা ইম্পর্টেন্ট কাজ হলো। আর কি, ভিটামিন ডি আমাদের শরীরে অ্যাডাকুয়েট ক্যালসিয়াম এবং ফসফেটের কনসেন্ট্রেশনকে মেনটেন করে ব্লাডের মধ্যে। ক্যালসিয়াম এবং ফসফেটের কনসেন্ট্রেশনকে মেনটেন করে। ওকে, আর কি কাজ আছে? সেল গ্রোথে সাহায্য করে, নিউরোমাস্কুলার এবং ইমিউন ফাংশনটাকে ইমপ্রুভ করে, রিডাকশন অফ ইনফ্লেমেশন মানে প্রদাহ, জ্বালা যন্ত্রণা নিরসন করে বা প্রশমন করে, এগুলো সবই ভিটামিন ডি এর কাজ। তার মানে সি ভিটামিন ডি এর কাজ, এ ভিটামিন ডি এর কাজ, বি ভিটামিন ডি এর কাজ। ওকে, তাহলে এখানে এই ডি হচ্ছে অপশন। ডি এখানে কি বলছে? ডি আনসার কি? হেল্প ইন দ্য ব্লাড ক্লটিংয়ে ভিটামিন ডি হেল্প করে না, বরং উল্টে ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, মানে রক্ততঞ্চন, ব্লাড ক্লটিং মানে রক্ততঞ্চনে ভিটামিন ডি হেল্প করে না, করে ভিটামিন কে। তাহলে এখানে ভিটামিন ডি এর কাজ নয়, ডি। আচ্ছা, ভিটামিন ডি সম্পর্কে আরও কিছু জিনিস জানবো। ভিটামিন ডি আমাদের শরীরে তিনভাবে আমরা পেতে পারি। এক হচ্ছে স্কিনের মাধ্যমে, সানলাইট আমাদের স্কিনে পড়লে স্কিনের ভিটামিন ডি সংশ্লেষিত হয়, এইভাবে পেতে পারি। দুই, আমরা পেতে পারি খাবার থেকে। আমরা যেসব খাবার খাই সেগুলো থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। কী কী খাবারে ভিটামিন ডি থাকে? ডিমের কুসুম ভিটামিন ডি থাকে, লবণ জলের মাছ মানে সামুদ্রিক মাছ যেগুলো আছে সেইগুলোতে ভিটামিন ডি থাকে, বিভিন্ন লিভার মানে যকৃতে ভিটামিন ডি থাকে, দুধে ভিটামিন ডি থাকে।
হলো। আচ্ছা, আরেকটা ওয়ে আছে ভিটামিন ডি পাওয়ার 3 নম্বরে, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা খেতে পারি, সেখান থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। তাহলে ভিটামিন ডি কীভাবে পেতে পারি সেটা আমরা জানলাম, ভিটামিন ডি আমাদের কী উপকারে লাগে সেটা আমরা জানলাম। এবার আসি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কী হবে। যেহেতু ভিটামিন ডি আমাদের বোনের গঠনের জন্য, মানে হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের ভিটামিন ডি এর অভাবে যে সবচেয়ে বেশি রোগগুলো হয় তার মধ্যে সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য বা অভাবের জন্য হয় রিকেট রোগ, বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেট। ওকে, আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওপোরোসিস এবং অস্টিওমেলাসিয়া। ওকে, বড়দের ক্ষেত্রে এই হাড়ের রোগগুলো হয়। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। ভেটেরান কংগ্রেস লিডার CM শিবাজিরাও পাটিল নীলাঙ্গেকার passed away on August 5, 2020. He served as the former chief minister of which state? বলছে শিবাজিরাও পাটিল নীলাঙ্গেকার উনি মারা গেছেন, উনি কোন রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন? এবার এই শিবাজিরাও পাটিল নীলাঙ্গেকার উনি ছিলেন কংগ্রেসের নেতা। উনি মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ছিলেন। মহারাষ্ট্রের 10th চিফ মিনিস্টার ছিলেন। কবে থেকে কবে? 1985-86 এই সময়টায় উনি মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ছিলেন। 1986 10th চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র। আচ্ছা, যেহেতু এখানে কিন্তু এই কোশ্চেন নিয়ে আর খুব বেশি কিছু জানার নেই, শুধু জানবো শিবাজিরাও পাটিল কংগ্রেসের লিডার ছিলেন, উনি মহারাষ্ট্রের CM ছিলেন, 10th CM, উনি মারা গেছেন। আর যেহেতু CM এর কথা আসছে, 10th CM ছিলেন উনি ছিলেন, তো আমরা একটু ওয়েস্ট বেঙ্গলটাকে দেখে নিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন চিফ মিনিস্টার, উনি 8th চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলের 8th চিফ মিনিস্টার। ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। প্রমিনেন্ট নর্দার্ন আয়ারল্যান্ড পলিটিশিয়ান জন হিউম passed away on August 3, 2020. He had won a Nobel Prize in which category? বলছে নর্দার্ন আয়ারল্যান্ডের নেতা জন হিউম মারা গেলেন, উনি 3 আগস্ট মারা গেছেন। উনি কোন বিষয়ে নোবেল জিতেছিলেন এটা এখানে কোশ্চেন। কি হয়েছে যে নর্দার্ন আয়ারল্যান্ডের একজন নেতা জন হিউম উনি মারা গেছেন। এই নর্দার্ন আয়ারল্যান্ড কোথায়? নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে ইউকের অংশ। নর্দার্ন আয়ারল্যান্ড ইউকের পার্ট। ইউকেতে কারা কারা আছে? ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, এখানে আছে ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। ওকে, এই নর্দার্ন আয়ারল্যান্ডের যে জন হিউম উনি মারা গেলেন, উনি নোবেল প্রাইজ জিতেছিলেন, নোবেল পিস প্রাইজ। কবে? 1998-এ নোবেল পিস প্রাইজ জিতেছিলেন। একা জেতেননি, আরেকজন ছিল তার সঙ্গে, তিনি হচ্ছেন ডেভিড ট্রিমলে। তাহলে জন হিউম এবং ডেভিড ট্রিমলে একসাথে নোবেল পিস প্রাইজ জিতেছিলেন 1998-এ। যেহেতু নোবেল প্রাইজ নিয়ে কথা হচ্ছে, তো নোবেল প্রাইজ সম্পর্কে একটু জেনে নিই আমরা এখানে। নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় 1901 থেকে, মানে 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। নোবেল প্রাইজ দেওয়া হয় আলফ্রেড নোবেলের স্মৃতির স্মরণে এই নোবেল প্রাইজ দেওয়া হয়। 1901 থেকে দেওয়া শুরু হয়েছে। দুটো দেশ থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়, একটা হচ্ছে সুইডেন, যার রাজধানী হচ্ছে স্টকহোম থেকে দেওয়া হয় হচ্ছে 5টা বিষয়ের ওপর নোবেল প্রাইজ। আর আরেকটা বিষয় যেটা দেওয়া হয় নরওয়ে থেকে, নরওয়ের রাজধানী হচ্ছে অসলো থেকে দেওয়া হয় আরেকটা বিষয়ের ওপর। সুইডেন থেকে যে 5টা বিষয়ের ওপর নোবেল প্রাইজ দেওয়া হয় সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, ইকোনমিক্স এবং লিটারেচার। আর নরওয়ের অসলো থেকে একটাই প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে নোবেল পিস প্রাইজ। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। এ ম্যাসিভ এক্সপ্লোশন রকড হুইচ নেশনস ক্যাপিটাল সিটি অন August 4, 2020? বলছে একটা বিশাল আকার এক্সপ্লোশন হয়েছে কোন দেশের রাজধানীতে? কবে হয়েছে? ফোর্থ আগস্ট কোন দেশের রাজধানীতে একটা বিশাল এক্সপ্লোশন হয়েছে, এটা এখানে কোশ্চেন। কি হয়েছে? লেবাননের রাজধানী বেইরুটে একটা বিশাল আকারের এক্সপ্লোশন হয়েছে। বেইরুট একটা পোর্ট সিটি, বন্দর শহর। সেই বেইরুটে বিশাল আকারের একটা এক্সপ্লোশন হয়েছে। সেই এক্সপ্লোশনে এখনও অবধি 130 জনের উপর লোক মারা গেছে। বুঝতে পারছো? এটা আরও বাড়বে, প্রচুর লোক আহত।
তো এখানে তাহলে কোশ্চেনটার আনসার হলো লেবানন। লেবাননের রাজধানী বেইরুটে এই এক্সপ্লোশনটা হয়েছে। আচ্ছা, লেবানন সম্পর্কে একটু কিছু জিনিস দু একটা এখানে জানি আমরা। লেবানন হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ, হ্যাঁ, ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি হচ্ছে লেবানন। লেবাননের ক্যাপিটাল তো পড়েই ফেললাম, বেইরুট। লেবাননের প্রেসিডেন্ট আছেন এই মুহূর্তে মিচেল আওন। মিচেল আওন। লেবাননের প্রাইম মিনিস্টার হচ্ছেন হাসান দিয়াব। লেবাননের প্রাইম মিনিস্টার হাসান দিয়াব। আর লেবাননের যে কারেন্সি আছে সেটা হচ্ছে লেবানিজ পাউন্ড। লেবাননের কারেন্সি লেবানিজ পাউন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।